আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট, ১ ঘন্টার পথ অতিক্রম করতে লাগছে অন্তত ৭ ঘন্টা। ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। কুরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা। খুলনায় চাহিদা তুলনায় উদ্বিগ্ন থাকতে পারে প্রায় ৪ লাখ পশু, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জামালপুর, শেরপুর ও সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদের অভিযোগে প্রায় ১৫০০ বস্তা সরকারি চাল জব্দ, ৯ জন আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে প্রতিদিন। মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও সড়কের সংস্কার কাজ ধীর গতিতে চলায় এই অংশে ১ ঘন্টার পথ অতিক্রম করতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘন্টা। এবারের ঈদ যাত্রায় মহাসড়কের এই অংশে যানজট ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্ব রোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার 4 লেন মহাসড়ক। এই মহাসড়কের উন্নীতিকরণ কাজ ২০১৭ সাল থেকে ধীরগতিতেই চলছে। এর দায়িত্বে ছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে গত ৫ অগাস্টের পর ঠিকাদার চলে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল কাজ। এ কারণেই এ অংশে দেখা দিয়েছে অনেক খানাখন্দের। যানবাহনগুলো ধীরগতিতে চলায় প্রতিদিন সেখানে যানজট লেগেই থাকে। ঈদের আগে মহাসড়ক মেরামত করা শেষ না হলে তীব্র ভোগান্তির আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। বিশ্ব রোডের মোড়ে এখনো পৌঁছতে পারি নাই, ৯.৫ ঘন্টা হয়েছে। এত জাম রাস্তার মধ্যে যে আমরা চলাফেরা করার মতো কোনো ইয়ে নাই। গাড়ির প্যাসেঞ্জার গুলি লাইন না চলে গেছে। চান্দরাত থেকে এতক্ষণে আমি এখনো কিছু খাই নাই। এর ভিতরে জাম জটে বুঝেন কি অবস্থা হয়েছে আমার। বাজার থেকে ৮টা নেমা গাড়িতে নেমে ৮টা আসছে। বিশ্ব রোড আর আশিগঞ্জ যদি এই রাস্তা ঠিক না করে তাহলে ঈদের যাত্রীও সঠিকভাবে যাইতে পারবে না, আমরা গাড়ি চালাইতে পারবো না। সড়কটির খানাখন্দের অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের ব্যবস্থাপক। যতটুকু পারা যায় স্মুথ রাখা যায় এবং খানাখন্দ যতটুকু পারা যায় সেগুলো রিপেয়ার করে যানবাহন চলাচলটা যাতে অ্যাটলিস্ট স্মুথ করে রাখা যায়, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়া হচ্ছে বলে জানালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। বাংলাদেশের প্রজেক্ট প্রকল্পের সভাপতি এবং প্রকল্প পরিচালক এবং প্রকল্প পরিচালক যারা আছে, আমরা তাদের সাথে বসেছিলাম। আশা করি খুব দ্রুত, হয়তো বর্ষার আগে পুরোপুরি কমপ্লিট না হলে একটা মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা, আশা করি ভালোভাবে চলাচলের জন্য ব্যবস্থাটা করে নেওয়া যাবে। প্রতিদিন এই সড়ক দিয়ে ৮ থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে। ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তৈরি পোশাক কারখানাগুলোতে আজ থেকে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। সকালে সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকার নতুন জোনে পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। পোশাক কারখানার জন্য 4টা নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে, তাই এখন আর গ্যাস সংকট থাকবে না বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। আজকের থেকে এটা সাপ্লাই বাড়বে। আমরা একটা নতুন 4টা এলএনজি কার্গো আনতেছি, তো সেইগুলো আসছে এবং আজকে থেকে সরবরাহ শুরু হয়ে গেছে। এটা ইনশাআল্লাহ আজকে বিকাল থেকে কোনো অচল অবস্থা নাই। আমি নিজেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসছি, ওদের যেসব দাবি দেওয়া আছে যেগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক এবং সঙ্গত সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন ১৪ যাত্রী। লাশ উদ্ধার হয়েছে একজনের। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থা লোক সহ ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার আলীবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান। পরে অভিযান চালিয়ে ২৪ জনকে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হলেও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার দোরাবাজার উপজেলার খাসিয়ামারা ও চিলাই, ছাতক উপজেলার চেলা ও পেয়াই, মধ্যনগর উপজেলার সোমেশ্বরী, তাহিরপুর উপজেলার জাদুকাটা, মাহারাম, বোলাই, রক্তি ও পাটলাই এবং বিশ্বম্বরপুর উপজেলার মরা জাদুকাটা নদীতে তীব্র বেগে নামছে পাহাড়ি ঢল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে তাহিরপুর উপজেলার নিম্ন অঞ্চলের কিছু গ্রাম। কুরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে এখন ব্যস্ত খুলনা বিভাগের খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার কুরবানির চাহিদা মিটিয়ে এ বিভাগে ৩,৮৮,০০০ পশু উদ্বৃত্ত থাকতে পারে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী ও অস্থায়ী হাটে রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। খুলনা বিভাগের ১,৩০,০০০ ছোট বড় খামারে গেলেই চোখে পড়বে কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর নেওয়া হচ্ছে বিশেষ যত্ন। আর এসব খামারে ওজন দেখে গরু কেনার সুবিধা থাকায় ক্রেতাদের ভিড় বাড়ছে দিন দিন। খামারিরা বলছেন, এবছর গরু লালন পালনে খরচ অন্য বছরের তুলনায় বেশি হয়েছে। তাই গতবারের চেয়ে এবার দাম বেশি না পেলে লোকসান গুনতে হবে তাদের। গরুর খাবারের অনেক দাম, তারপরে মনে করেন ৩ মাস পর পর এই গরু ভ্যাকসিন করাইতে হয়, কৃমির পরীক্ষা খাওয়াইতে হয়, তারপরে লিভার স্টোর দিতে হয়, চিটে গরু খাওয়াইতে হয়, গরুর পিছু অনেক খরচ। দেখার জন্য একটা লোক আগে তারও একটা বেতন আছে, নিজে পরিশ্রম করতে মাঝে মাঝে, এতে করে ঠিক মতো ন্যায্য মূল্য হয়নি। যারা খামারি আছে তাদের মনের ভিতরে বড় গরু নিয়ে বেশ সংশয় রয়েছে, যেটা আমরা ঠিক মতো দাম পাবো কিনা। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মতে এবার খামারে উৎপাদন হয়েছে প্রায় ১৪,৩৫,০০০ পশু, যা চাহিদার চেয়ে অনেক বেশি। খামারিদের উৎপাদন খরচ বাড়ছে কিছুটা, এটা স্বাভাবিক, কারণ দানাদার খাদ্যের দাম কিছু বেশি। আবার পাশাপাশি খামারিরা কিন্তু এখন প্রচুর কাঁচা ঘাসের চাষ করছে, খাওয়াচ্ছে। সরবরাহ পর্যাপ্ত থাকে তাহলে দাম আমি মনে করছি গতবার যেমন ছিল সেরকমই থাকবে বা অল্প কিছু বেশি হতে পারে। এদিকে খুলনা বিভাগের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তমুখী সকল সড়কে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আধুনিক পদ্ধতিতে গবাদি পশু উৎপাদন ও সঠিকভাবে চামড়া সংরক্ষণ করে রপ্তানি করা হলে এই সেক্টরটি বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুর, শেরপুর ও সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদের অভিযোগে প্রায় ১৫০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৯ জনকে। এর মধ্যে জামালপুরের ইসলামপুরে ভিজিডের ৬০৩ বস্তা চাল জব্দ করে যৌথ বাহিনী। শুক্রবার রাতে ইসলামপুরের কাছিহারা গ্রামের আজকর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এদিকে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১৬ টন ন্যায্য মূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। সিরাজগঞ্জ পৌর এলাকার মালসারাপাড়া নর্থ বেঙ্গল ফ্লোর মিল থেকে ১০ টন চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়। অপরদিকে রায়গঞ্জের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ টন চাল জব্দ ও ৭ জনকে আটক করে সেনাবাহিনী। এছাড়া শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৬ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে নকলা উপজেলা বিএনপি।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের গফরগাঁও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করল পাগলা থানা বিএনপি। এ উপলক্ষে সকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশে শিক্ষার প্রসার হলেও মান বাড়েনি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শিক্ষার প্রতি অনুরাগীর দৃষ্টিভঙ্গি ছাড়া এ থেকে উত্তরণের কোনো উপায় নেই বলেও জানান তিনি। গতরাতে চট্টগ্রাম ক্লাবে কিউসি গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা ও সমাজসেবায় সাইফুদ্দিন কাদের চৌধুরীর নির্ভীতিতে কাজ করায় ভূয়সী প্রশংসা করেন হোসেন জিল্লুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ মুসলিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন গোড়াই হাইওয়ে থানার রেকারের হেলপার। শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুড়ি চরপাড়া বাইপাস এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে। পরে পুলিশ ডাকাত দলের ব্যবহৃত গাড়ি ও প্রবাসী মাইক্রোবাস সহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করলেও ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেছে। শুক্রবার জর্দান থেকে দেশে আসা এক প্রবাসীকে বাড়ি নেওয়ার জন্য তার স্বজনরা মাইক্রোবাসটি গাজীপুরের টুঙ্গি এলাকা থেকে ভাড়া করেছিলেন। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে কৃষি জমি রক্ষায় ঝিনাইদহের শৈলকুপায় গড়ে উঠেছে জৈব সার কারখানা। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও যাচ্ছে এই সার। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের। এদিকে জৈব সার তৈরিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদারের বাবুলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ৫ বছর আগে বেকারত্ব ঘোচাতে জৈব সার তৈরি শুরু করেন রঘুনাথপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান সজীব। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তৈরি করছেন প্রাকৃতিক সার। আমি ২০২০ সাল থেকে এই জৈব সার উৎপাদন করতেছি। ৪ বছর ফিল্ড ট্রায়াল দেওয়ার পরে আমি ২০২৪ সালে ফাইনালি সারের পজিটিভ রিপোর্ট পাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৃত্তিকা সম্পদ অধিদপ্তরের টেস্ট রিপোর্ট থেকে। এরপরে আমি বিক্রির জন্য এই সারগুলো সারা বাংলাদেশব্যাপী বিক্রি করতে পারতেছি। ট্রাইকোডার্মা পাউডার, গোবর, আখের গাদ, খৈল, কলাগাছ, কচুরিপানা সহ নানা উপকরণ মিশিয়ে ৪৫ থেকে ৫৫ দিনের মধ্যে তৈরি হয় উৎকৃষ্ট মানের ট্রাইকো কম্পোস্ট। অন্যদিকে গোবর, কলাগাছ ও কচুরিপানা পচিয়ে কেঁচোর শেডে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। নারী পুরুষ সহ ১৫ জন শ্রমিক কাজ করছেন এই কারখানায়। এখানে প্রায় ১৫ জন লোক কাজ করি, এতে ১৫টা সংসার পরিচালিত হয়। গরিব মানুষ এই কাজ কাম করি আমরা, বর্তমান সংসারটা আমাদের চলে। এই কারখানায় 2 ধরনের সার আছে, একটা ট্রাইকো কম্পোস্ট, একটা ভার্মি কম্পোস্ট। অনেকেই নেওয়ার জন্য আসে, মাঠে দেওয়ার জন্য, আর অনেকে আসে কারখানা দেখে মনে করে যে কারখানা করার জন্য। আমাদের এখানে কারখানাটা হতে আমরা এখানে আমাদের যে গরুর অবশিষ্ট গোবর ছিল সেটা নগদ মূল্যে বিক্রি করতে পারি। কারখানা হওয়ার পরে এই গোবর এখানে বিক্রয় করে অনেকে উপকৃত হচ্ছে। কারিগরি প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট নিয়ে আমরা কাজ করছি। নতুন নতুন যারা শিক্ষিত যুবক তাদেরকে এ বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রদর্শনী দিচ্ছি, এছাড়াও বাজারজাতকরণে সহযোগিতা করছি। প্রতি মাসে গড়ে ৬ থেকে ৭০ টন জৈব সার উৎপাদিত হয় এখানে, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।